সংস্কার বাস্তবায়ন না করায় বিএনপি জনগণের কাঠগড়ায় দাঁড় হয়েছে, এরকম একটা মন্তব্য করে নাহিদ ইসলাম বলেছেন এই আওয়ামী লীগ এবং বিএনপি দুই শক্তির বিরুদ্ধে সমানভাবে লড়াই চালিয়ে যেতে হবে। আপনার মন্তব্য শুনতে চাই, আপনি শেষ করেন। জি, ধন্যবাদ। আমি এটার উত্তর দিব তার আগে আমার মনে হচ্ছে একটা বিষয় আমার নিজস্ব অবজারভেশনটা অ্যাড করা দরকার। যেহেতু আজকে শোয়ের প্রধান টাইটেলটা ছিল আমার বন্ধু মহাজাদু জানে, যেহেতু মালয়েশিয়ার সফর থেকে শুরু হয়েছে, এটার তো দুইটা ব্যাখ্যা দুইজনই দিল সহ আলোচক। এখানে দেখেন আনোয়ার ইব্রাহিম যেই ভিডিওটা আপলোড করেছে সেই ভিডিওটাতে কিন্তু গান উনি অ্যাড করেছেন, খেয়াল করবেন। এই ভিডিওটার মূল উপজীব্য হচ্ছে বাংলাদেশ এবং মালয়েশিয়ার দুইজন প্রধানমন্ত্রীর বিষয়। আনোয়ার ইব্রাহিম কি বলেছেন, উনার ভিডিওতে কিন্তু উনি এই গানটা অ্যাড করেছেন। উনি আমার বন্ধু বলতে কাকে মিন করেছেন? আমাদের বাংলাদেশের প্রাইম মিনিস্টার যিনি প্রধানমন্ত্রীর দায়িত্বে আছেন সেই জনাব তারেক রহমানকে। উনি কিন্তু তাকে মিন করে বলছে আমার বন্ধু মহাজাদু জানে। তার মানে কি জনাব তারেক রহমানের মধ্যে এমন কোনো গুণাবলী ছিল যেটা উনি ওনার বক্তব্য বলেছিলেন যে ওনার সেই অভিজ্ঞতা ছিল। জেনারেল জিয়াউর রহমান, আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, পরবর্তীতে আপসীন দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার সাথে ওনার রাজনীতি করার সুযোগ হয়েছিল, বা ওই রাজনৈতিক প্রেক্ষাপটে তাদের সাথেও মিট আপ করার সুযোগ হয়েছিল, তাদের রাজনৈতিক দর্শন, দেশ পরিচালনার বিষয়টাও জানার সুযোগ ছিল। সেই জায়গা থেকে তাদের উত্তরসূরি হিসেবে জনাব তারেক রহমান তাদের লিগাসি বহন করে নিয়ে যাচ্ছে, পাশাপাশি ওনার মধ্যে সেই ধরনের ক্যাপাবিলিটি কোয়ালিটি আছে, যার কারণে উনি সম্মোহিত হয়ে কিন্তু এই গানটার রিপ্লেসমেন্ট করেছে বলে এটা আমার ব্যক্তিগত অভিমত। সংস্কারের যে বিষয়টা বলা হয়েছে, দেখেন 5 আগস্টের পর থেকে সংস্কার নিয়ে কিন্তু অনেক ধরনের কথা হয়েছে, অনেক তালবাহানা করা হয়েছে। আমি একাধিকবার অনেক জায়গায় বলেছি, দেখেন সংস্কারটা একটা চলমান প্রক্রিয়া। বিএনপি প্রথমে কিন্তু 31 দফার বিষয় নিয়ে কথা বলেছে যে 2022 সালের পরবর্তী সময় থেকে। এই নির্বাচনের আগে কিন্তু আমরা সেটাকে কাটছাট করে কিন্তু 8টা ভিন্ন রকম যে নির্বাচনী ইশতেহারে কিন্তু আলাদা আলাদাভাবে সমন্বয় করেছি, সময়ের সাথে যুগের সাথে তাল মিলিয়ে। বিষয়টা হচ্ছে যেই সংস্কারের কথা বলা হয়েছিল ইন্টারিম গভর্নমেন্টের সময়, এখানে কিন্তু দুইটা গুরুত্বপূর্ণ পয়েন্ট আমি একাধিক সময় বলেছি, আবারও বলতে হয় সেই জায়গায়। নারী কোঠার কথা বলা হয়েছিল, সংসদ নির্বাচনে 5% দিতে হবে, সেটা ওনাদের জোট সঙ্গী যাদের ছায়াতলে গিয়ে ওনারা রাজনীতি করছেন সেই দল কিন্তু একজনও দেয় নাই, তারপরও কিন্তু এটা হয় নাই। প্রধান আমার মনে হয় যে আমরা এই আলোচনাগুলো অনেকবার করেছি, ঠিক আবারও এই একই আলোচনা। ঠিক আছে, আমি এটাতে যাব না, আমি জাস্ট একটা জিনিস বলি। সংস্কার জিনিসটা হচ্ছে সরকার মাত্র 3 মাস সময় পেয়েছে, চেষ্টা করছে বাংলাদেশের ইতিহাসে 71 সালের পরবর্তী সময় বাংলাদেশের বিরোধী দলকে এতটা প্রিভিলেজ কখনোই দেওয়া হয় না যেটা এখন দেওয়া হচ্ছে। এমনকি সরকারি দলের স্বরাষ্ট্রমন্ত্রী মাইক্রো ক্ষেত্র বিশেষে বন্ধ করে দেওয়া হচ্ছে। বাজেট নিয়েও কথা হয়েছে, আপনি জানেন বাংলাদেশের বাজেট নিয়ে কথা বলেন বা বিশ্লেষণ করেন দেবপ্রিয় ভট্টাচার্য, গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি। উনি কিন্তু আমার মনে হয়, আমার দেখা অনুযায়ী এই প্রথম উনি এই বাজেটকে বলেছেন একটা চিন্তাশীল বাজেট। হ্যাঁ, বাস্তবায়নের ক্ষেত্রে সরকারকে অবশ্যই কিছু জিনিস গুরুত্ব দিতে হবে, সেই বিষয়টা সবসময় থাকে। পুলিশ প্রশাসন নিয়ে যে বিষয়টা বলা সেটা আমরা এগ্রি করি প্রথম থেকে। এখন পর্যন্ত যেই প্রশাসন আমাদের দেশের সরকার নিয়ন্ত্রণ করছে বা সরকারকে সাপোর্ট দিচ্ছে, সেই প্রশাসনের একটা বড় অংশ কিন্তু আওয়ামী ফ্যাসিস্টের আমলে নিয়োগকৃত। তাদের অনেক ক্ষেত্রে তাদের সুবিধাভোগী বলতে পারি। আমাদের একজন সংসদ সদস্য কিন্তু সরাসরি আমাদের পার্লামেন্টে দাঁড়িয়ে বলেছেন যে একই ওই সময়ের দোসরের যে সুবিধাভোগী লোকজন আছে, এক থানার ওসি বা এসআই কে ট্রান্সফার করে আরেক জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে। তার মানে আলটিমেটলি তারা কিন্তু তাদের সর্বোচ্চ আউটপুট দিচ্ছে না। কিন্তু কথা হচ্ছে সংখ্যাটা কিন্তু সবাই না, এর একটা বৃহৎ অংশ আসে যারা কিনা তাদের সর্বোচ্চটা দিতে চায়, বাট তাদের জন্য সেই রকম পরিবেশ তৈরি করার দায়িত্ব রাষ্ট্রের, সরকারের। সেটা আমি মনে করি সরকার করবে। আরেকটা বিষয় যেটা হচ্ছে আমি মনে করি যে ইস্যুগুলো নিয়ে আমাদের ডিভাইডেশন আছে, আমাদের কথা প্রকৃতিতে বারবার বলা হয়েছে, সেই জায়গায় বলবো বৃহৎ স্বার্থ যদি আমরা চিন্তা করি, এই সফরটা ঘিরে কাদের অ্যালার্জি বেশি? বাংলাদেশের শত্রু ভাবাপন্ন যারা মনে করি যে কান্ট্রিগুলো আছে, তারা কিন্তু প্রথম থেকে এর বিরুদ্ধে সোচ্চার। প্রধানমন্ত্রীর এই মালয়েশিয়া এবং পরবর্তীতে চীন সফর নিয়ে তার মানে বোঝা যাচ্ছে যারা বাংলাদেশের বিপক্ষে কাজ করে, বাংলাদেশকে কখনোই তাদের পার্শ্ববর্তী রাষ্ট্র হিসাবে ভাতৃপ্রতিম জায়গা থেকে যে সম্মানটা দেওয়া উচিত সেটা দেওয়ার চেষ্টা করেনি। তারা যেহেতু এই সফর নিয়ে উদ্বিগ্ন, তার মানে বাংলাদেশের রাষ্ট্রপ্রধান হিসেবে জনাব তারেক রহমান সঠিক পথে আছেন এবং আমরা মনে করি সামনে আরো ভালো কিছু আসবে বাংলাদেশের জন্য। সেজন্য আমাদের একটু অপেক্ষা করতে হবে। ঠিক আছে।